গাজাকে কেন্দ্র করে ঘোষিত নতুন শান্তি পরিষদ শুনতে যতটা মানবিক উদ্যোগ মনে হয়, বাস্তবে সেটাই ততটাই জটিল ক্ষমতার খেলা। ডোনাল্ড ট্রাম্প নিজে চেয়ারম্যান হয়ে যে কাঠামো দাঁড় করিয়েছেন সেটি শুধু একটি যুদ্ধবিরতি রক্ষার উদ্যোগ নয়, বরং অনেক বিশ্লেষকের চোখে এটি একটি নতুন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থার পরীক্ষামূলক সংস্করণ। প্রথম প্রশ্নটাই তাই, এটি কি ইউনাইটেড নেশনসের জন্য হুমকি? সরাসরি হয়তো না, কিন্তু পরোক্ষভাবে অবশ্যই চ্যালেঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ যে বহুপাক্ষিক কাঠামো তৈরি করেছে তার মূল দর্শন হলো সব দেশ অন্তত কাগজে কলমে সমান। সিদ্ধান্ত আসে আলোচনার মাধ্যমে, ক্ষমতা থাকে ভাগ করা। কিন্তু ট্রাম্পের এই বোর্ড অব পিস সম্পূর্ণ ভিন্ন এক দর্শনে দাঁড়িয়ে। এখানে কেন্দ্রীয় চরিত্রে একজন ব্যক্তি এবং সেই ব্যক্তি নিজেই সিদ্ধান্তের শেষ কথা। ফলে এটি এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক বহুপাক্ষিকতা যা জাতিসংঘের নীতির সঙ্গে সাংঘর্ষিক। আরো বড় বিষয় হলো এই পরিষদের কার্যক্রমের ধরন। এটি শুধু কূটনৈতিক প্ল্যাটফর্ম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন, নিরাপত্তা, এমনকি সামরিক উপস্থিতিও। গাজায় একটি টেকনোক্র্যাট কমিটি গঠন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা, এসব দেখায় এটি বাস্তবে মাঠে নেমে কাজ করা একটি কাঠামো হতে চায়। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, কার ম্যান্ডেট নিয়ে? আন্তর্জাতিক আইন, জাতিসংঘের অনুমোদন, নাকি শুধু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব? কারা এতে যোগ দিচ্ছে এই তালিকাটিও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ যেমন মিশর, তুরস্ক, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, পাকিস্তান এরা আগ্রহ দেখিয়েছে। এদের অনেকেই গাজা ইস্যুতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, তাই তাদের অংশগ্রহণ বাস্তববাদী হিসেবেই ব্যাখ্যা করা যায়। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, অন্যদিকে গাজার পুনর্গঠন ও রাজনৈতিক ভবিষ্যতে ভূমিকা রাখতে চায়। লক্ষণীয় হলো পশ্চিমা বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে অনেকে দূরত্ব বজায় রাখছে। ফ্রান্স, জার্মানি, কানাডার মতো দেশগুলো সরাসরি ঝাঁপিয়ে পড়েনি ট্রাম্পের শান্তি পরিষদে, কারণ তারা বুঝতে পারছে এই কাঠামোতে যোগ দেয়া মানে শুধু একটি উদ্যোগে অংশ নেওয়া নয়, বরং একটি বিকল্প ব্যবস্থাকে বৈধতা দেয়া। এখানেই আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, যোগ না দিলে কি ট্রাম্পের বিরাগভাজন হতে হবে? বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি শাস্তি সবসময় দৃশ্যমান হয় না, কিন্তু চাপ থাকে। ট্রাম্পের রাজনৈতিক স্টাইল, যেখানে বাণিজ্য, কূটনীতি ও ব্যক্তিগত সম্পর্ক একসঙ্গে মিশে যায়, সেখানে কোনো দেশ যদি এই উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করে তাহলে তা ভবিষ্যতের বাণিজ্য, সামরিক সহযোগিতা বা কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই শুল্ক বা অর্থনৈতিক চাপের ইঙ্গিত নিয়ে আলোচনা চলছে, যা দেখায় এই পরিষদ কেবল শান্তির প্ল্যাটফর্ম নয়, এটি প্রভাব বিস্তারের হাতিয়ারও হতে পারে। শান্তি পরিষদ আসলে কি করবে? এই প্রশ্নের উত্তরও সরল নয়। কাগজে কলমে লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী শাস্তি নিশ্চিত করা। কিন্তু বাস্তবে এটি গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। কে শাসন করবে, কোন শক্তি নিরস্ত্র হবে, কারা অর্থ দেবে, এসব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে এই প্ল্যাটফর্ম। ইতিহাস বলছে বিশ্ব ব্যবস্থা সাধারণত বড় শক্তির নেতৃত্বেই গড়ে ওঠে। কখনো ব্রিটিশ সাম্রাজ্য, পরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ব্যবস্থা। এখন যদি একটি নতুন কাঠামো তৈরি হয় যেখানে একটি দেশের প্রেসিডেন্ট নিজেই আন্তর্জাতিক সংস্থার সর্বময় ক্ষমতার অধিকারী, তাহলে সেটি নিছক সহযোগিতামূলক কাঠামো না হয়ে এক ধরনের আধুনিক নতুন প্রভাব বলয় হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, গাজার সাধারণ মানুষের জন্য এর মানে কি? যুদ্ধবিরতি কাগজে থাকলেও যদি হামলা বন্ধ না হয়, যদি বাস্তব নিরাপত্তা না আসে, তাহলে যে কোনো কাঠামোই প্রতীকী হয়ে যায়। শান্তি পরিষদও সেই ঝুঁকিতে আছে। এটি কি বাস্তব পরিবর্তন আনবে, নাকি কূটনৈতিক প্রদর্শনী হয়ে থাকবে? শেষ পর্যন্ত এই উদ্যোগকে এক লাইনে ব্যাখ্যা করলে বলা যায় এটি শান্তির উদ্যোগ যেমন, তেমনি ক্ষমতারও পুনর্বিন্যাস। আর সেই পুনর্বিন্যাসে কারা অংশ নেবে, কারা বাইরে থাকবে, সেটিই ঠিক করে দেবে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির মানচিত্র। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।